আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমার ভিডিও টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে যে টিউটোরিয়ালটি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছে সেটি নবম দশম শ্রেণীতে উচ্চতর গণিতের একটি গুরুত্বপূর্ণ টপিকস। সেটা হচ্ছে তোমরা আমার বোর্ডে লেখাই দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে ফাংশন। আজকে ফাংশনের যে বিষয়গুলো নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব সেটি আমি টপিকস আকারে লিখে রেখেছি। তোমরা সবাই খাতা কলম নিয়ে বসবে এবং ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখবে। তাহলে আশা করি এই যে ফাংশন সম্পর্কিত যে বিষয়গুলো তোমাদের মনের যে প্রশ্ন জাগে সেই প্রশ্নগুলোর উত্তর তোমরা সঠিকভাবে পাবে। চলো কথা না বাড়িয়ে আজকে আমার ক্লাস শুরু করি। আজকে টপিকস হচ্ছে আমি ফাংশন শুরু করার আগে আমরা অন্বয় নিয়ে আলোচনা করব, তারপরে ফাংশন, ডোমেন, কোডোমেন, তারপরে রেঞ্জ, এক এক ফাংশন, এক এক ফাংশন, অন্ট ফাংশন এবং সার্বিক ফাংশন, পরিশেষে সর্বশেষ আমি বিপরীত ফাংশন নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। এখন আসো আমরা আগে অন্বয় কি জিনিস সেটা তোমরা তোমাদের গণিতের দ্বিতীয় অধ্যায়ে তোমরা অন্বয় জিনিসটা সম্পর্কে জেনেছো। তারপরেও আমি একটি উদাহরণ দিয়ে তোমাদেরকে এই জিনিসটা একটু বুঝিয়ে দিই। এর একটি সেট আমি ধরলাম। এখন যদি এ এর সাথে এর কার্তেশীয় গুণজ করি তাহলে আমি এটাকে লিখতে পারি 1 2 3। এখন যদি এখানে আমি একটা কার্তেশীয় গুণজ নিশ্চয়ই ক্রমজোড় আকারে থাকে, আর কার্তেশীয় গুণজ হচ্ছে সেটের গুণ। যে বিষয়টা এখানে প্রত্যেকটা প্রথম সেটের প্রত্যেকটা উপাদান দ্বিতীয় সেটের সাথে সম্পর্কিত হয়। তাহলে 1 1 এর সাথে একবার সম্পর্ক হবে, 1 2 এর সাথে সম্পর্ক হবে, 1 3 এর সাথে সম্পর্ক হবে, 2 1 এর সাথে সম্পর্ক হবে, 2 2 এর সাথে সম্পর্ক হবে, 2 3 এর সাথে সম্পর্ক হবে, 3 1 এর সাথে সম্পর্ক হবে, তারপরে 3 2 এর সাথে সম্পর্ক হবে, আর 3 3 এর সাথে সম্পর্ক হবে। এখন এটা হচ্ছে একটা সেটের তার নিজের সাথে যে কার্তেশীয় গুণজ এটা। এখন যে কোনো একটা কন্ডিশন যদি আমি এখানে অ্যাপ্লাই করি যে x is less than x is greater than y, একটা সম্পর্ক একটা কন্ডিশন আমি দিলাম, তাহলে x is greater than y সম্পর্কে যদি আমি একটি সম্পর্ক তৈরি করি তাহলে এটাকে আমি আর হিসেবে বিবেচনা করি যে রিলেশনটা আর x is greater than। দেখো প্রথম উপাদানটা হচ্ছে x এর এবং দ্বিতীয় উপাদানটা হচ্ছে y। এখন এই সম্পর্ক বিবেচনা আমি কোনগুলো নিতে পারবো? যেখানে x বড়, তাহলে x বড় হচ্ছে এখানে আমি 3 1 তারপরে 3 2, এই দুইটা উপাদান ছাড়া কোথাও কিন্তু x বড় নাই। তাহলে এটাকে আমি একটা সম্পর্ক বলতে পারি। এখন এই সম্পর্ক বা অন্বয় থেকে আমরা ফাংশনের সংজ্ঞা আমরা পাবো। তোমাদেরকে একটা বিষয় স্পষ্ট করে তোমরা জেনে রাখো, যে কোনো যৌক্তিক সম্পর্ক ফাংশন হবে। যে কোনো যৌক্তিক সম্পর্ক যেটা পসিবল সেটাই ফাংশন হবে। সকল সম্পর্ক কিন্তু ফাংশন নয়, সকল সম্পর্ক ফাংশন হবে না। তাহলে যৌক্তিক সম্পর্ক বোঝানোর জন্য আমি তোমাদেরকে এখন আমরা ফাংশন সম্পর্কে আলোচনা করব। এখন ফাংশন বোঝানোর আগে আমি কয়েকটা সেটের মধ্যে সম্পর্ক তৈরি করব। তোমরা একটু খেয়াল করো, এই ফাংশনগুলো আসলে এখন আমরা কয়েকটা সেটের মধ্যে একটু আমি চারটা সেট লিখব। এখন চারটা সেটের সাথে আমরা একটার সাথে আরেকটা এগুলো হচ্ছে ডায়াগ্রাম। ধরো এটা এ সেট আর এটা বি সেট, আর দুটো লিখি এ সেট এবং বি সেট। এখানে এ বি
এ বি। তাহলে প্রথমে এখানে এ বি সি তিনটে উপাদান নিলাম, এখানে 1 2 3 4 চারটা উপাদান নিলাম, এখানে নিলাম এ বি সি ডি, এখানে নিলাম 1 2 3। আবার এখানে আমি এ বি সি, এখানে 1 2 3 4, আবার এখানে এ বি সি ডি, আর এখানে নিলাম 1 2 3। এখন আসো আমি কতগুলো সম্পর্ক তৈরি করি, তোমরা একটু খেয়াল করো। এর সাথে যদি আমি 2 একটা সম্পর্ক, তারপরে বি এর সাথে 1 সম্পর্ক, সি এর সাথে 3, সি এর সাথে 4, তারপরে দ্বিতীয় সেটে আমি এর সাথে 2, বি এর সাথে 1, সি এর সাথে 3 একটা সম্পর্ক তৈরি করলাম। এরপরে আসো এর সাথে 1, বি এর সাথে 2, সি এর সাথে 3, 4টা কি, আবার সি এর সাথে 4। আবার এদিকে আসো, আমরা এর সাথে 1, বি এর সাথে 2, তারপরে আবার 2 সি এর সাথে 2, তারপরে ডি এর সাথে 1। এখন একটু খেয়াল করো, তোমরা একটু খেয়াল করলেই বুঝতে পারবে যে এখানে সম্পর্ক, কোন সম্পর্কটাকে আমরা ফাংশন বলতে পারবো আর কোন সম্পর্কটা আমরা ফাংশন বলতে পারবো না, সেই জিনিসটা এখন তুমি বুঝতে পারবে। তাহলে এখানে দেখো, যদি আমরা এই সেটের উপাদানগুলোকে একটা সন্তানের সন্তান, আর এগুলা মা, এটা সন্তান, এখানে মা, এটা সন্তান, এটা মা, সন্তান মা। এখন এখানে আমি তোমাদের বোঝানোর স্বার্থে এই বিষয়টা একটু বিবেচনা করেছি। দেখো, একে বলা হলো তোমার মাকে, সে বললো 2 2, বি কে, বি এর মা হচ্ছে 1, সি এর মা 3, সি এর মা 4। এখন তোমরা স্বাভাবিক, আমি তোমাদেরকে আগেই বলছি, যে কোনো যৌক্তিক সম্পর্ক, এখন একই সন্তানের 2 জন মা হতে পারে না, তাহলে এই সম্পর্কটা ফাংশন নয়, ফাংশন নয়। এবার আসো, এখানে এর মা হচ্ছে 2, বি এর মা হচ্ছে 1, সি এর মা হচ্ছে 3। এখন ডি কে বলা হলো তোমার মাকে, ডি বললো যে আমার কোনো মা নেই। তো তোমরা নিশ্চয়ই পৃথিবীতে এমন কোনো সন্তান নাই যার কোনো মা নাই, তাহলে সে মায়ের নাম জানে না, বা যেগুলো পারি নর্মাল যেসব রিলেশন থাকে সেখানে মা অবশ্যই থাকবে, তাহলে এখানেও সেটা ফাংশন না, ফাংশন নয়। এখন আসো, এখানে আসো, এই সম্পর্কটা একটু, এর মা হচ্ছে 1, বি এর মা 2, সি এর মা 3। এখন 4 হচ্ছে একজন মা যার কোনো সন্তান নাই, তাহলে এটা কি যৌক্তিক না? অবশ্যই যৌক্তিক। তাহলে এই সম্পর্কটা হচ্ছে ফাংশন, এই সম্পর্কটা হচ্ছে ফাংশন। এখন এখানেও দেখো, এর মা 1, আবার ডি এর মা 1, তাহলে একটা মায়ের একাধিক সন্তান থাকতেই পারে। আবার বি এর মা 2, সি এর মা 2, তাহলে একাধিক সন্তান যদি থাকে তাহলে সেটাকে আমরা যৌক্তিক সম্পর্ক বলতে পারবো, তাহলে এটা হচ্ছে ফাংশন। তাহলে দেখো, এখানে 4টা আমি রিলেশন তৈরি করেছি, 4টা রিলেশনের মধ্যে 2টা সম্পর্ক ফাংশন হয়েছে এবং বাকি 2টা ফাংশন যৌক্তিক না, অযৌক্তিক রিলেশন, সেজন্য সে 2টা ফাংশন কি হয় না, ফাংশন হয়। এখন আমরা
আমরা ফাংশনের সংজ্ঞা দিতে পারি। তোমরা খাতা কলম নিয়ে এগুলা লিখে রাখবো। ফাংশনের সংজ্ঞা তিন ভাবে দেওয়া যায়। একটা হচ্ছে ক্রমজোড়ের মাধ্যমে, আরেকটা হচ্ছে চলকের মাধ্যমে, আরেকটা হচ্ছে সেটের মাধ্যমে। এখন এই সম্পর্কগুলো যদি আমি ক্রমজোড় আকারে লিখি, তোমরা একটু খেয়াল করো, তাহলে a এর সাথে 2, আবার b এর সাথে 1, c এর সাথে 3, আবার c এর সাথে 4। দেখো, তাহলে এই ক্রমজোড়গুলো প্রথম মানটাকে যদি আমি x এর x হিসেবে এবং দ্বিতীয় মানটা যদি y হিসেবে বিবেচনা করি, তাহলে দেখতে পাবো, দেখো এখানে xc, আবার এখানেও xc। তাহলে এটা সম্পর্কটা কি? এটা একটা রিলেশন, কিন্তু ফাংশন হয় নাই। কারণ হচ্ছে এখানে একটা ক্রমজোড়ের, দুইটা ক্রমজোড়ের প্রথম উপাদান অর্থাৎ x এর মানটা একই হয়ে গেছে। তাহলে আমরা যদি ক্রমজোড়ের ভিন্ন ভিন্ন এইটা হিসেবে একটু এটা দেখো, তাহলে a হচ্ছে এখানে 1, b হচ্ছে 2, c হচ্ছে 3, 4 এর সাথে কোনো রিলেশন নাই, আমরা লিখব না। তাহলে দেখো এখানে এই ক্রমজোড়গুলো প্রত্যেকটি প্রথম উপাদান ভিন্ন ভিন্ন। তাহলে যদি আমরা ক্রমজোড়ের মাধ্যমে ফাংশনের সংজ্ঞা দেই, তাহলে তোমরা লিখতে পারো, যদি কোনো অন্বয়ের উপাদানগুলোর মধ্যে ফাংশনের সংজ্ঞা, যদি ক্রমজোড়ের মাধ্যমে যদি কোনো অন্বয়ের উপাদানগুলোর মধ্যে একই প্রথম উপাদান বিশিষ্ট একাধিক ক্রমজোড় না থাকে, তবে অন্বয়টিকে ফাংশন বলা হবে। তাহলে যদি কোনো অন্বয়, কোনো রিলেশন তুমি দেখো, ওই রিলেশনটা ফাংশন কিনা সেটা বোঝার অন্যতম উপায় হচ্ছে যদি ক্রমজোড়গুলোর প্রথম উপাদান অর্থাৎ x এর মানগুলো ভিন্ন ভিন্ন হয়। এবার আসো আমরা দ্বিতীয় যে চলকের মাধ্যমে যে সংজ্ঞাটা সেটা দিয়ে নেই। চলকের মাধ্যমে যদি x ও y এমন ভাবে সম্পর্কিত হয় যেন x এর যে কোনো মানের জন্য y এর একটি অনন্য মান পাওয়া যায়, তবে x কে y এর ফাংশন বলা হবে। একে y fx দ্বারা সূচিত করা হবে। তাহলে যদি x এবং y দুটো চলক এমন ভাবে সম্পর্কিত হয় যেন x এর যে কোনো মানের জন্য y এর একটি নির্দিষ্ট মান পাওয়া যাবে। এক্ষেত্রে x টা হচ্ছে স্বাধীন চলক এবং y টা হচ্ছে অধীন চলক। স্বাধীন মানে হচ্ছে x এর যে কোনো মান আমি নিতে পারবো, কিন্তু y এর মান
একটা নির্দিষ্ট নিয়মের মধ্যে থাকবে। কি নিয়ম? আমি একটু উদাহরণ দিলে তোমরা সহজে বুঝতে পারবে। যদি আমি লিখি যে y is equal to fx, একটা ফাংশন 2x plus 3। এখন এখানে যদি আমি f1 ধরি, তাহলে y যে কোনো মান আসবে না, y আসবে a অনুসারে। তাহলে এখানে y is equal to 5। তাহলে x এবং y দুটি চলক যদি এমন ভাবে সম্পর্কিত হয় যেন x এর যে কোনো মানের জন্য y এর একটি অনন্য বা নির্দিষ্ট মান পাওয়া যায়, তাহলে সেটাকে আমরা ফাংশন বলবো। কাকে ফাংশন বলবো? x কে y এর ফাংশন বলবো, এবং সেটাকে y is equal to fx দ্বারা সূচিত করা হবে। তাহলে y is equal to fx একটি ফাংশন হিসেবে দেব। এখন যদি আমি সেটের মাধ্যমে সংজ্ঞাটা দেই, তোমাদেরকে যে আমি উদাহরণগুলো দিয়েছি ওই উদাহরণগুলো থেকে একটা উদাহরণ যদি আমি এভাবে দেই যে এখানে 1 2 3 ধরো a b c, তাহলে 1 2 3। এখন দেখো এটা হচ্ছে a এবং b, এটার মধ্যে একটা সম্পর্ক যদি f হয়, a ও b এর মধ্যে যদি একটা সম্পর্ক কি হয়, যদি a সেটে b সেটে একটি অন্যয়, তাহলে সেটের সাহায্যে সেটের মাধ্যমে ফাংশনের সংজ্ঞা। যদি a হতে b সেটে f একটি কি অন্যয় হয় এবং প্রত্যেক, এখান থেকে আমি x এর মানগুলো নিব, প্রত্যেক x belongs to a এর জন্য y belongs to b পাওয়া যায়, y belongs to বিদ্যমান থাকে, y belongs to প্রত্যেক, এখানে দেখো 1 এর জন্য a আছে, 2 এর জন্য b আছে, 3 এর জন্য c আছে। যদি আরেকটা উপাদান 4 দিতাম যার কোনো b নাই, তাহলে সেটাকে আমরা ফাংশন বলতে পারবো না। তাহলে প্রত্যেক x belongs to a এর জন্য, প্রত্যেক x belongs to a এর জন্য y belongs to b বিদ্যমান থাকতে হবে, তাহলে সেটা ফাংশন হবে, পাওয়া যায়, তবে তাকে ফাংশন বলা হবে। তাকে কি হবে? ফাংশন বলা হবে। এবং এটাকে x f such that a equals to b দ্বারা সূচিত করা হবে, তাহলে আমরা এই তিন ভাবে ফাংশনের সংজ্ঞা দিতে পারি। এখন আসো আমাদের পরবর্তী যে টপিকসটা, সেটা হচ্ছে ডোমেন এবং কোডোমেন। খুবই মনোযোগ সহকারে আমরা তিনটা জিনিস একসাথে আলোচনা করব, ডোমেন, কোডোমেন এবং রেঞ্জ। কোডোমেন এবং রেঞ্জের মধ্যে কি সম্পর্ক আমরা সেটা জেনে রাখবো। তাহলে যে কোনো ফাংশন, আমি যদি একটা রিলেশন, যে কোনো ফাংশনই একটা রিলেশন, এই রিলেশনটা ধরো আমি একটা ফাংশন এখানে তৈরি করলাম যে x y, এখানে x y ব্যবহার করা ঠিক হবে, তাহলে a b c এবং d, এখানে আমি 1 2 3 তিনটা উপাদান নিলাম, এর সাথে 1, b এর সাথে, তারপরে এখানে ধরো 1, তাহলে আমাদের এখানে একটা উপাদান নেই, এটা হচ্ছে 4। দেখো এখন এটা একটা ফাংশন কিনা তোমরা আগে সেটা টেস্ট করো। তাহলে আমাদেরকে বলা হচ্ছে দুটো সেটের মধ্যে যদি প্রথম উপাদানের জন্য দ্বিতীয় উপাদানের মান থাকে, তাহলে সেটাকে আমি ফাংশন বলতে পারবো। তাহলে a এর জন্য 1, b এর জন্য 3, c এর জন্য 2, d এর জন্য 1। আমরা তাহলে এই সেটের প্রত্যেকটি উপাদানের জন্য
আমরা ওয়াই পাচ্ছি, বি সেটে উপাদান আছে, তাহলে সেটাকে আমরা ফাংশন বলতে পারি। এখন কিন্তু এখানে একটা এই বি সেটে একটা উপাদান আছে যেটা এ সেটের কারোর সাথে সম্পর্কিত না। তাহলে আমরা, এটা তো বি সেটের উপাদান এগুলো, এ সেটের উপাদান এগুলো, তাহলে এখানে এ সেটের উপাদানগুলো বলা হবে ডোমেন। এ সেটের উপাদানগুলো বলা হবে ডোমেন, আর এ সেটের উপাদানগুলো বলা হবে কোডোমেন। কোডোমেন। এখন রেঞ্জটা কি? রেঞ্জটা হচ্ছে যে উপাদানগুলোর সাথে সম্পর্কিত, যে উপাদানগুলোর সাথে সম্পর্কিত তাদের সেট। তাহলে এখানে কোডোমেনের সেট হচ্ছে, আমি লিখলাম 1 2 3 4। তাহলে এখানে ডোমেনের সেট হচ্ছে এ বি সি ডি। ঠিক আছে, এবার দেখো তো, এখন আমি যদি বলি যে এটা রেঞ্জ কি, তাহলে সম্পর্কিত উপাদান হচ্ছে 1 2 3, তাহলে 1 2 3, তাহলে 1 2 3 টা হচ্ছে কি রেঞ্জ, তাহলে এটাকে আমরা বলবো রেঞ্জ। তাহলে একটু খেয়াল করো, তাহলে কোডোমেনের এটা হচ্ছে একটা উপসেট। কোডোমেন কি? উপসেট। তাহলে কোডোমেনের উপসেট হচ্ছে রেঞ্জ। অনেক সময় যদি আমরা ধরো এ বি সি, এখানে 1 2 3, তাহলে 1 এর সাথে বি এর সাথে 2 3, দেখো এখানে আমরা ডোমেন হচ্ছে এ বি সি, আর কোডোমেন হচ্ছে 1 2 3, এটা হচ্ছে কোডোমেন। এবং রেঞ্জ কথা বলা হলো 1 2 3। অনেক সময় যে কোডোমেন এবং রেঞ্জ একই রকম বা একই হয়, তাহলে এটা 1 2 3 এর উপসেটও কিন্তু 1 2 3, আবার 1 2 3 4 এর উপসেটও কিন্তু 1 2 3। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে একটা আমরা ডিসিশনে আসতে পারি, সেটা হচ্ছে কোডোমেনের উপসেট হচ্ছে কোডোমেন আমরা রেঞ্জ সাবসেট অফ কোডোমেন। তাহলে আমরা রেঞ্জটা কি বলতে পারি? কোডোমেনের উপসেট। এখন আসো আমরা একক ফাংশন, অন্টুস ফাংশন এবং সার্বিক ফাংশন নিয়ে একটু আলোচনা করি। একক ফাংশনটা কি? আমি যদি তোমাদেরকে দুইটা সম্পর্ক আবার একটু রিপিট করি, যে এ বি সি, আর এখানে 1 2 3 4, তাহলে 1 2 3, আবার এ বি সি, আবার 1 2 3 1 1 1। তাহলে এই দুইটাই কিন্তু ফাংশন, দুইটাই কিন্তু রিলেশন এবং ফাংশন। তাহলে এখানে ঘটনা হচ্ছে, এখানে এই সেটের এক্স হচ্ছে কি ডোমেন, আর এগুলো হচ্ছে কি কোডোমেন। তাহলে প্রত্যেকটি ডোমেনের জন্য এ এর জন্য 1, বি এর জন্য 2, সি এর জন্য 3, কিন্তু এখানে একটা উপাদান রেঞ্জের মধ্যে, কোডোমেনের মধ্যে একটা উপাদান আছে যেটা কোনো এক্স এর সাথে সম্পর্কিত না। তাহলে এখানে এক্স এর প্রতিটি মানের জন্য কিন্তু ওয়াই নাই। যদি এভাবে এক্স এর প্রতিটি মানের জন্য ওয়াই, এক্স এর একটা মান ওয়াই এর একটা মানের সাথে রিলেটেড হয়, তাহলে সেটাকে আমরা এক ফাংশন বলবো, অন্যথায় না। তাহলে এখানে ওয়াই এর একটা মান আছে যেটা এক্স এর সাথে রিলেটেড না, তাহলে সেটা এক ফাংশন নয়। এখানে এক্স এর প্রতিটি মানের জন্য ওয়াই এর একটি মান পাওয়া গেছে, অর্থাৎ প্রত্যেকটি ডোমেন কোডোমেনের সাথে রিলেটেড আছে, তাহলে সেটাকে আমরা এক ফাংশন বলবো। তাহলে আমরা বুঝতে পারলাম যে যদি আমি দুইটা মান নেই এখান থেকে, যে x1 x2 দুইটা ভিন্ন মান, যেটা ডোম ধরো a, ঠিক আছে। এখন
তাদের রেঞ্জটা কি হবে, f(x1) এবং f(x2), এই দুটো হচ্ছে তাদের রেঞ্জ, এই দুটো হচ্ছে তাদের রেঞ্জ। এখন দুইটা ফাংশনকে আমরা কিভাবে এক এক প্রমাণ করব? দুইটা ভিন্ন ডোমেনের তাহলে আমাদের অবশ্যই f(x1) নট ইকুয়াল f(x2) হবে। দুইটা ভিন্ন ডোমেনের জন্য যদি দুইটা ভিন্ন রেঞ্জ পাওয়া যায় তাহলে সেটাকে আমরা এক এক ফাংশন বলবো। এখন আমি যদি প্রমাণটা একটু বিপরীতভাবে দেই, যদি আমি বলি যে f(x1) সমান সমান f(x2) হবে, কিভাবে হবে? যদি ওই ডোমেন দুইটাই সমান হয়। তাহলে আমরা যদি কোনো একটা ফাংশন তোমাকে দেওয়া হয় যে প্রমাণ করো যে ফাংশন দুটি এক এক, তাহলে তুমি অবশ্যই রেঞ্জ দুইটা এক প্রমাণ করবে। রেঞ্জ দুইটা এক হবে যদি তাদের ডোমেন দুইটা সমান হয়। ডোমেন দুইটা কি একই হয়, কারণ আমরা জানি কি দুইটা ভিন্ন ডোমেনের জন্য দুইটা ভিন্ন রেঞ্জ পাওয়া যাবে। যেমন আমি যদি তোমাদেরকে একটা আরো সেট দিয়ে একটু উদাহরণ দিই, তোমরা একটু খেয়াল করো, আমি এর সাথে 4 কে সম্পর্কিত করে দিলাম। তাহলে এই ক্ষেত্রে এটাকে আমি এক এক ফাংশন বলতে পারবো না, কারণ এই একটা মানের জন্য এটা তো ফাংশনই হবে না, কারণ a এর সাথে b এর কোনো দুইটা সম্পর্ক হতে পারে না। তাহলে এইভাবে আমি আরেকটা উদাহরণ দেই, তাহলে সহজে বোঝা যাবে। তাহলে 1 2 3 আর এখানে a আর b, তাহলে a a a, তাহলে এটা ফাংশন। কিভাবে ফাংশন? কারণ হচ্ছে ডোমেন একটা রেঞ্জ কি, এখানে a এর জন্য 1 এর জন্য a, 2 এর জন্য a, 3 এর জন্য b, এটা ফাংশন। কারণ এটা একটা মায়ের যদি একাধিক সন্তান থাকে তাহলে সেটা ফাংশন হয়, কিন্তু একটা সন্তানের একাধিক মা থাকে না, সেটা ফাংশন হবে না। তাহলে এই ক্ষেত্রে এটাকে আমরা এক এক ফাংশন বলতে পারবো না, কারণ দুইটা ভিন্ন ডোমেনের জন্য একটা রেঞ্জ পাওয়া গেছে, তাহলে সেটাকে আমরা এক এক ফাংশন বলতে পারবো। এখন আসো আমরা অনটো ফাংশন একটু আলোচনা করি। অনটো ফাংশনটা বলা হয় সার্বিক ফাংশন। তাহলে সার্বিক হবে কখন? যখন দুইটা সেটের সবগুলো উপাদান, প্রথম সেটের সবগুলো উপাদান দ্বিতীয় সেটের সবগুলো উপাদানের সাথে সম্পর্কিত হবে, তখন সেটাকে আমরা বলবো সার্বিক ফাংশন। সবগুলো ফাংশনই কিন্তু সার্বিক হয় না। তাহলে সার্বিক ফাংশনটা একটু আমরা আলোচনা করি। দেখো, আমরা যদি দুইটা সেট বিবেচনা করি, যেটার জন্য 1 2 3 এবং এটা ধরো 3 4 5, 1 2 3। এখন একটু খেয়াল করো, এই দুইটা ফাংশন কিন্তু, এই দুইটা সেট কিন্তু, এই দুইটা সেটের মধ্যে যে ফাংশনটা আছে এই ফাংশনটা এক এক ফাংশন। তাহলে কখন দুইটা এক এক ফাংশন সার্বিক হবে? তাহলে একটি ফাংশন যদি আমি সেট, এটা a goes to b এভাবে রিলেটেড, a goes to b রিলেটেড, সার্বিক ফাংশন বলা হবে যদি b belongs to b এর জন্য a belongs to a পাওয়া যাবে, b belongs to b এর জন্য a belongs to a পাওয়া যাবে, যেন f a সমান সমান b হয়। তাহলে একটা উপাদান নিব b থেকে, যেটা b belongs to কি b, b থেকে একটা উপাদান নিব এবং a থেকে একটা উপাদান নিব, এটা কার মধ্যে বসাবো? ফাংশনটার মধ্যে, যেন কি হয়, f a বসাইলে b হয়। ঠিক আছে? তাহলে সেটাকে আমরা কি বলবো? সার্বিক ফাংশন বলবো। তাহলে সার্বিক ফাংশন হতে হলে অবশ্যই ফাংশনটিকে এক এক হতে হবে।
এবার আসো আবার সর্বশেষ যে ফাংশনটা সেটা হচ্ছে বিপরীত ফাংশন। এখন বিপরীত ফাংশন কখন হবে? যদি ফাংশনটা এক এক এবং অনটু হয়, এক একও হতে হবে এবং অনটু হতে হবে, দুইটা একইভাবে যদি কন্ডিশন ফিল আপ করে তাহলে আমরা সেটাকে বিপরীত ফাংশন বলবো। তোমাদের পাঠ্য বইয়ে যে উদাহরণটা দেওয়া আছে, সংজ্ঞাটা যদি f a goes to b একটা কি হয়, একটি এক এক এবং অনটু ফাংশন হয়, এক এক এবং অনটু ফাংশন, তাহলে অন্য একটা ফাংশন g যেটা উল্টা ভাবে রিলেশন b g b goes to a উল্টা ভাবে রিলেটেড হয়, যেখানে যেখানে প্রত্যেক b নিবাল b belongs to b এর জন্য gb is equal to a হয়, যদিও কেবল যদি f is equal to b হয়, তবে g কে f এর বিপরীত ফাংশন বলা হয়, বিপরীত ফাংশন বলা হবে, অর্থাৎ আমি g সমান সমান f ইনভার্স লিখতে পারি। আচ্ছা, তাহলে বিপরীত ফাংশনটা কি জিনিস? যদি একটা ফাংশন 1 1 হয় এবং অন 2 হয়, তাহলে এখানে একটা ফাংশন আমি প্রথমে লিখলাম সেটা হচ্ছে f, সেটা রিলেটেড কি হচ্ছে a goes to b, a is related to b। অপর একটা ফাংশন যদি এভাবে নেই যেটা উল্টা, b is related to a এবং প্রত্যেক b belongs to b এবং প্রত্যেক b, এই যে b থেকে প্রত্যেক উপাদানের জন্য আমি gb is equal to a পাবো, অর্থাৎ আমি যদি b টা x এর জায়গায় b বসাই তাহলে সরাসরি a টা পাওয়া যাবে, যদিও কেবল যদি f is equal to b, আবার f a বসাইলে b পাবো, আবার b বসাইলে b বসাইলে a পাবো। একটা হলো দুইটা জিনিস ক্লিয়ারলি বুঝাও, একটা হলো f a বসাইলে b পাবা, আবার g এর মধ্যে b বসাইলে a পাবা, তাহলে আমরা এই g টাকে f এর বিপরীত ফাংশন বলতে পারবো। তাহলে এটাকে লেখা হবে g is equal to f inverse a। আশা করি তোমরা এই জিনিসগুলো একটু ভালোভাবে, তোমাদের বইয়ের যে পাঠ্য বই আছে অবশ্যই ওই বইয়ের যে টপিকস গুলো আছে ওইখানে বিস্তারিত আলোচনা আছে। আমরা আজকে তোমাদেরকে একটা জিনিস সম্পর্কে আলোচনা করব, সেটা হচ্ছে ফাংশনের ডোমেন কিভাবে বের করব। আমি তোমাদেরকে খুব ভালোভাবে 3টা উদাহরণ অথবা 4টা উদাহরণ দিয়ে তোমাদেরকে ডোমেন বের করাটা শেখাবো। আমি উদাহরণগুলো দিচ্ছি, তোমরা মনোযোগ দিয়ে এই বিষয়টা দেখ। এটা পরীক্ষায়, প্রত্যেক পরীক্ষায় ডোমেন অবজেক্টিভও আসে, সৃজনশীলের কতে আসে, তো এই জন্য খুব ভালোভাবে তোমরা খেয়াল করো। আমি f(x) সমান 2x plus 1 একটা লিখলাম, তারপরে f(x) সমান সমান 2x plus 3 আর x minus 3, তারপরে আরে 2 নম্বর, 3 নম্বর যেটা f(x) সমান সমান root over 3x minus 2, তারপরে 4 নম্বর f(x) সমান সমান 3x by root over 2 minus 3x। এই 4 ধরনের
অঙ্ক যদি তুমি করো তাহলে কোনো মানে পরীক্ষা আসে বা কোনো ডোমেন বের করা আসে, এর বাইরে কোনো অঙ্ক আশা করি আসে না। এখন দেখো ডোমেন কি? ডোমেন হচ্ছে এক্স এর মান। এখন এক্স এর যে সকল বাস্তব মানের জন্য, যে সকল আমরা কিন্তু নবম দশম শ্রেণী পর্যন্ত সকল বাস্তব মান নিয়ে আলোচনা করি, কোনো অবাস্তব মান নিয়ে আমরা আলোচনা করি না। তাই এখন আসো 1 নম্বরের ক্ষেত্রে fx কে 2x + 1। তাহলে এখানে দেখো x এর কি কি মানের জন্য এই ফাংশনটা সংজ্ঞায়িত হবে, মানে সংজ্ঞায়িত মানে হচ্ছে আমি যে কোনো বাস্তব মানের জন্য যে কোনো বাস্তব মান আউটপুট হিসেবে। একটা ফাংশন কিন্তু একটা মেশিনের মতো। আমরা দেখো এখানে তোমরা সকলে মনে হয় যেন ধানের মেশিন দেখছো, ধান মাড়াই করে, আমরা এক জায়গা দিয়া এই জায়গায় যদি ধান দেয় ওই জায়গায় চাউল পাবো, এই জায়গায় মেশিনের যদি এক জায়গায় গম দেয় ওই জায়গায় তো চাউল পাওয়ার সম্ভাবনা নাই। তাহলে এটা একটা মেশিনের মতো, মেশিনটা এই পাশে যা দিবা ঠিক ওই পাশে যে যে জায়গায় আছে, এক্স এর জায়গায় যে জায়গায় আছে ওই জায়গায় ওই মানটাই পাওয়া যাবে। তাহলে এখানে লিখবো x এর যে কোনো বাস্তব মানের জন্য fx ফাংশন কি সংজ্ঞায়িত। এখন ডোম fx যদি আমি লিখি, ডোম fx সমান সমান হবে আর মানে হচ্ছে যে কোনো বাস্তব সংখ্যাই হচ্ছে fx এর ডোমেন। তাই সহজে মনে রাখার জন্য তুমি যদি যে কোনো সরল রাশি, ভগ্নাংশ না, বর্গমূল না, যে কোনো সরল রাশি যদি তুমি দেখো তাহলে একেবারে চোখ বন্ধ করে তার ডোমেন হচ্ছে আর, যে সকল বাস্তব সংখ্যার জন্য এই ফাংশনটা সংজ্ঞায়িত হবে। তাহলে আমরা এটা লিখতে পারি fx সমান সমান আর। এখন আসো দ্বিতীয়তে যে আমি উদাহরণটা দিলাম সেটা হচ্ছে কি ভগ্নাংশ। এখন আমরা জানি, তোমরা সকলেই জানো যে ভগ্নাংশের হরে কখনো শূন্য হয় না, অর্থাৎ শূন্য দ্বারা কোনো সংখ্যাকে ভাগ করা যায় না। তাহলে আমাদের যে এই ফাংশনটা যদি সংজ্ঞায়িত হতে হয় তাহলে নিশ্চয়ই যে হরের রাশিটা সে শূন্য হবে না। মোট কথা ওই হরের যে ভগ্নাংশের হরের যে রাশিটা থাকবে সেটা কখনোই শূন্য হবে না। তাহলে তুমি লিখবা fx ফাংশনটি সংজ্ঞায়িত হবে যদি x - 3 not equal 0 হয়, তাহলে বা x not equal 3। তাহলে আমি যদি এই পৃথিবীতে যত বাস্তব মান আছে সকল বাস্তব মানের জন্য এই ফাংশনটা সংজ্ঞায়িত হবে except 3, 3 নেওয়া যাবে না। 3 নিলে দেখো 3 - 3 0 হয়। তাহলে আমরা জানি যে সংজ্ঞায়িত মানের মধ্যে সংজ্ঞায়িত কোনো ভগ্নাংশে হরে কিন্তু শূন্য থাকতে পারে না। তাহলে আমরা এখানে ডোম fx লিখতে পারবো। ডোম fx লিখবো কি x belongs to r বাদ কি 3, এই সেটটা বাদে, অথবা এটা লেখা দরকার নাই, r বাদ 3, অর্থাৎ সকল বাস্তব মান থেকে আমি যদি 3টাকে বাদ দিয়ে দেই তাহলে আমি আর বাকি বাস্তব মানগুলো এটা ডোমেন। এখন পরীক্ষায় এই দুইটা নিয়ম খুব বেশিবার আসে, এই তিনটা নিয়মই তোমরা খুব ভালোভাবে দেখবে। এটা আসলে প্রথম নিয়মটা অবজেক্টিভ আসতে পারে। এখন আসো থার্ড যে ফাংশনটা সেটাকে আমি কিভাবে করব একটু দেখাই দেই। এখানেও আমরা বাস্তব আর অবাস্তবের মধ্যে একটু বাস্তব এবং অবাস্তব সংখ্যাটা কি আমরা একটু জেনে নেই। যদি √−1 হয় তাহলে এটা হচ্ছে ইমাজিনারি পার্ট, এটা হচ্ছে কাল্পনিক সংখ্যা।
এটা তোমরা যারা ইন্টারমিডিয়েটে পড়বা তোমরা এই এই জিনিসগুলো নিয়ে, তাহলে এক কথা আমি বলতে পারি যে বর্গমূলের ভিতরে যদি মাইনাস চিহ্ন আসে তাহলে সেটাই হচ্ছে অবাস্তব সংখ্যা। সেটা কি অবাস্তব সংখ্যা। তাহলে বাস্তব সংখ্যা যদি হতে হয় তাহলে বর্গমূলের যে রাশিটা সেটা সর্বনিম্ন 0 হতে পারবে। সেই সেই সংখ্যাটা সর্বনিম্ন 0 হতে পারে, 0 থেকে অবশ্যই বড় হতে হবে, না হলে মাইনাসের দিকে চলে গেলে সেটা কাল্পনিক হয়ে যাবে। তাহলে দেখো 3x - 2, তাহলে fx ফাংশনটি সংজ্ঞায়িত হবে যদি কি হয়, রুটের ভেতরের রাশিটা গ্রেটার দ্যান অর ইকুয়াল 0 হয়। গ্রেটার দ্যান অর ইকুয়াল কি হবে 0 হবে। তাহলে আমরা সেটাকে লিখতে পারি 3x - 2 পেয়ে গেলে +2, তাহলে x is greater than or equal 2/3। তাহলে আমি ডো fx হিসেবে লিখতে পারি x such that x belongs to R such that x is greater than equal 2/3। তাহলে যদি বর্গমূল থাকে এবং বর্গমূলে কোনো ভগ্নাংশ নাই তাহলে সেটাকে আমরা কি করব, আমরা গ্রেটার দ্যান অর ইকুয়াল চিহ্ন দেব। ইকুয়াল দিতেই হবে কারণ সেটার মান সর্বনিম্ন 0 হতে পারবে। তাহলে ইকুয়াল না দিলে কি হবে, 0 হবে না, মানে একটা ডোমেন বাদ পড়ে যাবে। তাহলে আমরা এখানে ইকুয়াল দেব। এবার আসো পরের অংশটা, এটা খুব বেশিবার পরীক্ষায় আসে, 4 নম্বর। তাহলে 3x, তাহলে fx ফাংশনটি সংজ্ঞায়িত হবে যদি, দেখো এখানে দুইটা জিনিস একসাথে, এখানে বর্গমূল আছে বাট কি হরে আছে। তাহলে এখন হরে তো আমাদের 0 হতে পারবে না। আমি একটু আগে দেখালাম যে কি হলো, এটা ইকুয়াল গ্রেটার দ্যান অর ইকুয়াল 0, কিন্তু এখানে ভগ্নাংশের হরে থাকার কারণে বর্গমূলটা 0 হবে না, কারণ এখানে ভগ্নাংশ এবং বর্গমূল দুইটাই একসাথে আছে। তাহলে সেটা কি হবে, গ্রেটার দ্যান অর ইকুয়াল 0। এখানে কোনো ইকুয়াল দেওয়া যাবে না। যদি ইকুয়াল দেই তাহলে আমরা হরে 0 আসতেছে, ওইটাই অসংজ্ঞায়িত রূপ। তাহলে আমরা কি লিখব, যদি √2 - 3x গ্রেটার দ্যান অর ইকুয়াল 0, তাহলে আমরা এখানে যদি বর্গ করি তাহলে হয় 0। এখন এখানে আরেকটা জিনিস অবশ্যই তোমরা একটু খেয়াল করবে, -3x এদিকে যাবে এবং -2, এই জিনিসটা অনেক ক্ষেত্রে আমাদের ছাত্রছাত্রীরা ভুল করে থাকে, একটু খেয়াল করো। আমরা এই চিহ্নগুলো হচ্ছে অসমতা চিহ্ন। অসমতা চিহ্নকে যদি আমি -1 এবং বিপরীতকরণ, দুইটা জিনিস, একটা হলো -1 দ্বারা গুণ করা, আরেকটা হলো বিপরীতকরণ করা, উল্টানো। যদি ভগ্নাংশ থাকে তাহলে অনেক সময় উল্টাই ফেলি না, তাহলে উল্টাইলে এবং -1 দ্বারা গুণ করলে এই দুই ক্ষেত্রে অসমতা চিহ্ন পরিবর্তন হয়। তাহলে একটু খেয়াল করো, তাহলে এখানে -3x, ঠিক আছে, তাহলে -3x কে আমি যদি এই পাশ করে, তাহলে -1 দ্বারা গুণ করলে কি হবে 3x, এখানে গ্রেটার দ্যান আছে, এটা হয়ে যাবে লেস দ্যান, এখানে -1 2, তারপরে x is less than 2/3। তাহলে সুতরাং ডোম fx x belongs to R such that x is less than 2/3। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমরা ফাংশনের যে বিষয়গুলো আছে সেটা আমরা অন্যয় ফাংশন, ডোমেন, কোডোমেন, রেঞ্জ, একক ফাংশন, সার্বিক ফাংশন, বিপরীত ফাংশন এবং ডোমেন বের করা পর্যন্ত আমাদের ক্লাসটা সীমাবদ্ধ। আগামী যে পর্বে, সে পর্বে আমি খুবই গুরুত্বপূর্ণ একটা
ক্লাস তোমরা আগামী পর্ব অবশ্যই দেখবে, কারণ হচ্ছে এই চ্যাপ্টার থেকে একটা সৃজনশীল না আসলেও 3/2 সৃজনশীল এখান থেকে আসে, অর্থাৎ সবসময় পরীক্ষায় থাকে। তাই জন্য এই চ্যাপ্টারটা দশম শ্রেণীর এবং নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা পরবর্তী ক্লাসে আমি একটা উদাহরণের মাধ্যমে তোমাদেরকে পুরোটা চ্যাপ্টারের যে অঙ্কগুলো আসে সেই অঙ্কগুলো আমি সলভ করে দেব। তোমরা একটা অঙ্ক শিখবে, সবগুলো আনসার করতে পারবে, যে কোনো প্রশ্ন আসুক আমরা সেই প্রশ্নগুলো আনসার দিতে পারবো। তো সে পর্যন্ত ভালো থাকো আর সবাই পড়াশোনায় মনোযোগী হও। বিশেষ করে দশম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের এসএসসি পরীক্ষার সামনে, তোমরা ভালোভাবে পড়াশোনা করো। নবম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা যদি নবম শ্রেণীর সিলেবাসটা ঠিক মতো শেষ না করে দশম শ্রেণীতে উত্তীর্ণ হও, তাহলে সেক্ষেত্রে পরবর্তী বছর তোমাদের উপরে প্রেশার বেশি ক্রিয়েট হবে। তো আশা করি তোমরা সবাই ভালোভাবে পড়াশোনা করবে। সে পর্যন্ত আজকের ক্লাস এখানে সমাপ্ত। আল্লাহ হাফেজ।